সুপ্রিয় জব প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয় মৌলভীবাজারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে জেলা প্রশাসক কার্যালয় মৌলভীবাজারের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন লোক নেওয়া হবে, কোন পদের আবেদন পদ্ধতি কি, কোন পদের পদসংখ্যা কি, কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন না, আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনটি কিভাবে জমা দিবেন, সবকিছু ইন ডিটেলস আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জব গাইডলাইন ইউটিউব চ্যানেলে সরকারি বেসরকারি সকল প্রকার জবের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। তো আপনারা যারা আবেদন করবেন, আবেদন করার জন্য আপনারা এই যে লিঙ্ক দেওয়া আছে dcmbr.territorial.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আপনার পদটি পূরণ করতে আসবেন। তো আমরা দেখে নিই কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং পদের যোগ্যতা সমূহ। এখানে 1 নম্বর যে পদটি রয়েছে, 1 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক পদ। অফিস সহায়ক পদের জবটা হচ্ছে 20তম গ্রেডের একটা জব। এখানে বেতন হচ্ছে সর্বনিম্ন 18,250 এবং সর্বোচ্চ 20,010 টাকা। অর্থাৎ আপনার স্যালারি শুরু হবে 18,250 টাকা থেকে এবং শেষ পর্যায়ে আপনার স্যালারি হবে 20,010 টাকা। পদসংখ্যা, এই পদের পদসংখ্যা হচ্ছে 10টি। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর 2 নম্বর পদটি হয়েছে, 2 নম্বর পদটি নিরাপত্তা প্রহরী। এটাও 20তম গ্রেডের একটা জব। বেতন স্কেল শুরু হবে 18,250 থেকে এবং শেষ পর্যায়ে যে বেতন হবে 20,010 টাকা। এই পদের পদসংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রার্থীদেরকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। যেহেতু এটা নিরাপত্তা প্রহরীর একটা পদ, এখানে প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হওয়াটা বাধ্যতামূলক। এরপর 3 নম্বর পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এটা 20তম গ্রেডের একটা জব। পদের বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। পদসংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 4 নম্বর পদটি হচ্ছে মালি। এটা 20তম গ্রেডের একটা জব। এর পদের বেতন হচ্ছে 18,250 থেকে 20,010 টাকা। অর্থাৎ সবগুলো পদই হচ্ছে 20তম গ্রেডের, সবার বেতন একই। আর এই পদের পদসংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনার যদি 8 পাস হন তাহলে এই পদে আবেদনের জন্য যোগ্য হবেন। এখানে আবেদনের শর্তাবলী দেওয়া আছে, এগুলো অবশ্যই করে নেবেন। এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই জনসূত্রে বাংলাদেশি স্থায়ী নাগরিক এবং মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন অথবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। এরপর বলা হয়েছে আবেদনকারী বয়সীমা 7/2/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে এবং এই যে 7/2/26 এই তারিখ থেকে আপনার বয়স গণনা হবে। এই তারিখের মধ্যে আপনার বয়স সর্বনিম্ন 18 হতে হবে এবং সর্বোচ্চ 32। আর বয়স গণনার ক্ষেত্রে কোনো বিধিবিধ গণিত হবে না। তারপরে বলা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহ পূরণে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024 অনুসরণ করা হবে। যে নিয়োগ বিধিমালা রয়েছে 2024 সংশোধিত সেই বিধিমালা অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন এবং নিয়োগ দেওয়া হবে। এরপর 4 নম্বরে বলা হয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী প্রার্থীকে অবশ্যই দায়িত্ব কর্তৃপক্ষের অনাপত্তি পত্র দাখিল করতে হবে। অর্থাৎ আপনারা যদি কোনো প্রতিষ্ঠান ইতিমধ্যে জব করছেন যারা, তাদেরকে সেই প্রতিষ্ঠানের অনাপত্তি পত্র অবশ্যই এখানে দাখিল করতে হবে। পাশে হচ্ছে নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে বিধি মোতাবেক প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। তারপর হচ্ছে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃপক্ষ প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগ দানের পরেও অসত্য ত্রুটিপূর্ণ ভুয়া প্রমাণিত হলে তার আবেদন, নির্বাচন, নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অর্থাৎ আপনারা কেউ কোনো ত্রুটিপূর্ণ অথবা ভুয়া কোনো সার্টিফিকেট বা ভুয়া কোনো কাগজপত্র দিয়ে অবশ্যই আবেদনপত্রটি করবেন না। এক্ষেত্রে আপনাদের আইনগত জটিলতা করতে হবে। এরপর হচ্ছে আবেদনকারীকে তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে আবেদন আগামী 8/1/2024 খ্রিস্টাব্দ, অর্থাৎ 8 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে সকাল 10টা হতে 7/2/2024 খ্রিস্টাব্দ বিকেল 5টা পর্যন্ত অনলাইনে এই আবেদনটা চলবে। অফিসে বা সরাসরি বা ডাক হিসেবে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, শুধুমাত্র অনলাইন যোগে আবেদনপত্রটি আপনাদেরকে করতে হবে। এরপর সরাসরি বা ডাক হিসেবে দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে। হচ্ছে উপযুক্ত তথ্যাদি মোতাবেক যাচাই বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কর্মকর্তব্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষায় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন। তারপরে বলা হচ্ছে মৌখিক পরীক্ষায় সমান সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্র আদি মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটি 1 কপি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তাকে উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা আপনার যা যা লাগবে, 1 নম্বর লাগছে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, সাময়িক সনদপত্র, প্রত্যয়ন, অনাপত্তিপত্র। তারপরে মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র, পৌর প্রশাসক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃপক্ষ কর্তৃক নাগরিকত্বের সনদ লাগবে। এরপর 3 নম্বরে লাগবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি লাগবে। আর মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মুক্তিযুদ্ধ সনদপত্র লাগবে। এরপর আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্র হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, পৌর প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র লাগবে। এবং অন্যান্য কোঠা যেমন শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র গোষ্ঠী কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন বা সনদপত্র লাগবে। এরপর লিখিত পরীক্ষা প্রবেশপত্র লাগবে ভাগাতে। এরপর প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা, পৌরসভার মেয়র, পৌর প্রশাসক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃপক্ষ প্রদত্ত চারিত্রিক সনদপত্র লাগবে। পরিচয়পত্র, যেমন বন্ধন সনদপত্রের সত্যায়িত ফটোকপি। এরপর অনলাইন প্রিন্টকৃত আবেদনপত্রের কপি। এরপর চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র লাগবে। এই কাগজপত্রগুলো যারা ভাইভাতে অংশগ্রহণ করবে, লিখিত পরীক্ষা পাস করার পর তাদের জন্য লাগবে। এরপরে বলা হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণ ও তথ্য সংক্রান্ত তথ্যগুলি করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইট dcmbr.editoc.com.bd এই লিঙ্কে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণের জমাদান এর শুরুর তারিখ হচ্ছে 8/1/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু, আর এটা শেষ হবে অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 7/1/2024 খ্রিস্টাব্দ বিকেল 5টা পর্যন্ত। এবং উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্রের সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস ও পরীক্ষার ফি জমা দিতে পারবে। এবং অনলাইন আবেদনপত্রের প্রার্থীর স্বাক্ষর 300 পিক্সেল ইন্টু 80 পিক্সেল স্বাক্ষর লাগবে ও রঙিন ছবি 300 ইন্টু 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের যে সাইজ সেটা সর্বোচ্চ 60 কেবি হতে হবে। এরপর অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে। এবং প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবে। আপনার আবেদনপত্র প্রিন্ট করার পর একটা রঙিন প্রিন্ট কপি ডাউনলোড করে রাখবেন। এরপর এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিক্যান্টস কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, খোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো
পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। যদি আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজে শতভাগ নিশ্চিত হবেন। অ্যাপ্লিক্যান্টস কপি তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য স্বাক্ষর নিশ্চিত হয়ে পিডিএফ কপি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS প্রদান করে পরীক্ষার ফি বাবদ সকল কাজের জন্য পরীক্ষার ফি হচ্ছে 50 টাকা। এবার টেলিটক সার্ভিস ফি বাবদ ভ্যাট সহ অফারের যোগ্য 6 টাকা। সর্বমোট 56 টাকা আবেদনের অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এবং এখানে বিশেষভাবে উল্লেখ করে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ ভুল করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। এবার আপনারা কিভাবে ফি প্রদান করবেন? ফি প্রদান করার জন্য আপনাকে প্রথম যে SMS দিতে হবে টেলিটক প্রিপেড সিম থেকে, সেখানে লিখতে হবে মেসেজ অপশনে গিয়ে DCNBR স্পেস ইউজার আইডি। আপনার অ্যাপ্লিকেশন ফর্ম যখন পূরণ করবেন তখন আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে, সেই ইউজার আইডিটা বসাতে হবে এখানে। তারপর আপনাকে সেট করতে হবে 16,222 নম্বরে। এখানে একটা উদাহরণ দিয়ে দেওয়া আছে জাস্ট এই নিয়মে। এরপর রিপ্লে আপনাকে একটা SMS দেওয়া হবে, রিপ্লে সেখানে অ্যাপ্লিকেশন নেম, আপনার নাম দেখাবে, আপনার যত টাকা পরিশোধ করবেন সেটা দেখাবে। তারপর আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। তখন দ্বিতীয় SMS এ আপনাকে লিখতে হবে যে আগের মতো করে DCNBR স্পেস ES স্পেস যে পিনটা আপনাকে পাঠানো হবে সেই পিন দেওয়ার পর 16,222 নম্বরে চেঞ্জ করতে হবে। এই যে উদাহরণ হচ্ছে এইভাবে। আপনাকে আরেকটা SMS দেওয়া হবে, সেখানে কনগ্রাচুলেশন দিয়ে আপনার নাম দেখাবে, তারপর দেখাবে যে আপনার পেমেন্ট কমপ্লিটেড। দেন আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি সংরক্ষণ করে রাখবেন, কারণ এটি পরবর্তীতে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রয়োজন হবে। এরপর প্রশ্নপত্র প্রাপ্তির বিষয়টি dcmr.tedo.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যতটুকু সময় দেওয়া হবে। ওরা যাচাই বাছাই করার পর কর্তৃপক্ষ যে সকল প্রার্থীরা যোগ্য তাদেরকে শুধুমাত্র SMS পাঠাবেন। এবং অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায় উক্ত নম্বর দিয়ে সার্বক্ষণিক সংযোগ রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। এরপর SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থানের, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত কাগজপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী কাগজপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। এরপর শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীকর নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। ইউজার আইডি জানা থাকলে DCNBR স্পেস হেল্প এই যে এইভাবে আপনারা নিতে পারবেন, এখানে দেওয়া আছে। এগুলো আপনারা চাইলে এইভাবে আপনার পিন এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন এই নিয়মগুলো অবলম্বন করে। এরপর অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিতে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পূর্ণ করে প্রার্থী প্রভাবিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এরপর অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বর অথবা alljobs.query@teletalk.com.bd অথবা এই যে ইমেলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজ মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে এবং নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য সময়ে সময়ে জেলা প্রশাসক মৌলভীবাজারের ওয়েব পোর্টালে প্রচার করা হবে। আবেদনকারীকে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসক কার্যালয় মৌলভীবাজারের এই ওয়েবসাইট অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল ওয়েবসাইটেও প্রবেশ করা পাওয়া যাবে। এরপর বলা হয়েছে প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের
ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃপক্ষ আবেদনপত্রের সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর হচ্ছে 16 নম্বরে বলা হয়েছে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন, একাধিক পদের বিপরীত আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ একজন প্রার্থী শুধুমাত্র একটি পদেই আবেদনটা করতে পারবেন, অন্য পদে করলে আপনাদের আবেদনটা বাতিল হয়ে যাবে। এরপর নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময় অনুষ্ঠিত হবে বিধায় একাধিক পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। এবং নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন পরিবর্তন পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এবার বলা হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ বা পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখার খ্রিস্টাব্দের 141 নং স্মারক মূলে জারিকৃত প্রজ্ঞাপন ও বিধি বিধান প্রযোজ্য হবে এবং উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। তো এই ছিল আজকের মতো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই জব গাইডলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং জেলা পর্যায়ের কার্যালয়ে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।